শুভেচ্ছা। আজ আমরা জানব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি অনবদ্য সৃষ্টি ম্যাকবেথ। এটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি অন্যতম ট্র্যাজিক নাটক। এই নাটকের শুরুটা হয় তিন ডাইনির একটি ঊষর প্রান্তরে ম্যাকবেথের জন্য অপেক্ষার মধ্য দিয়ে, এবং এই গল্পের অপর দৃশ্যে আমরা দেখতে পাবো স্কটল্যান্ডের রাজা ডানকান, যিনি একজন প্রজা হিতৈষী রাজা হিসেবে খুবই জনপ্রিয়। রাজা জানতে পারলেন যে ম্যাকডোনাল্ড, যাকে তিনি খুব বিশ্বাস করতেন, সেই ম্যাকডোনাল্ড নরওয়ের সাথে মিলে বিশ্বাসঘাতকতা করে এবং নরওয়ের সাথে মিলে বিদ্রোহ করে, এবং এই বিদ্রোহী ম্যাকডোনাল্ড ও নরওয়ের বাহিনীকে পরাজিত করেন বিখ্যাত বীর, দুঃসাহসিক বীর ম্যাকবেথ এবং তার সহযোগী ব্যাঙ্কো। রাজা এতে খুব খুশি হন এবং ম্যাকবেথের শৌর্য ও বীর্যের খুব প্রশংসা করেন। অন্যদিকে আমরা দেখতে পাই তিন ডাইনির সাথে দেখা হয় ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর, যেখানে তিন ডাইনি ম্যাকবেথকে অভিবাদন করেন থেইন অফ গ্ল্যামিস, থেইন অফ কডর এবং দ্য কিং হিয়ার আফটার হিসাবে। এটা ম্যাকবেথকে খুব অবাক করে, কারণ ম্যাকবেথ জানতো যে সে থেইন অফ গ্ল্যামিস হতে পারে, কারণ থেইন অফ গ্ল্যামিস রিসেন্টলি মারা গিয়েছেন, কিন্তু থেইন অফ কডর হওয়া এবং রাজা হওয়া এ যেন দুঃস্বপ্ন। অপরদিকে ব্যাঙ্কো ভাবে যে এটা মনে হয় কোনো অসত্য ঘটনা, তাই সে ওই ডাইনিদের সন্দেহ করে। তার এই সন্দেহের প্রেক্ষিতে ডাইনিরা তাকে জানায় যে সে ম্যাকবেথের মতো রাজা হবে না ঠিকই, কিন্তু সে ম্যাকবেথের চেয়ে লেসার এবং গ্রেটার, অর্থাৎ রাজা হবে না কিন্তু তার বংশধররা রাজা হবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ম্যাকবেথকে দূত এসে জানায় যে ম্যাকবেথকে থেইন অফ কডর উপাধিতে ভূষিত করা হয়েছে, এবং এটা শোনার পরে ম্যাকবেথ বুঝতে পারে যে ডাইনিদের দেওয়া এই ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে, তাই ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা জেগে ওঠে রাজা হওয়ার। ঠিক তখনই রাজা তাকে প্রস্তাব করেন যে তিনি আজকের এই সুন্দর মুহূর্তটা কাটাতে চান ম্যাকবেথের দুর্গে। এবং ম্যাকবেথ অন্যদিকে তার স্ত্রী লেডি ম্যাকবেথকে একটি চিঠিতে জানান এই ডাইনিদের ভবিষ্যৎবাণীর কথা। চিঠিটা পেয়েই লেডি ম্যাকবেথ তার মনে মনে পরিকল্পনা করেন যে এই চিঠির যে ভবিষ্যৎবাণী তাকে সত্যি করতে হবে, এবং এই সত্যি করার জন্য তিনি পরিকল্পনা করেন যে তাহলে রাজাকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে, এবং রাজাকে হত্যার তিনি একটি পরিকল্পনা করেন। এবং তিনি এও পরিকল্পনা করেন যে যেহেতু তার স্বামী ম্যাকবেথ একজন ন্যায়পরায়ণ লোক, খুবই কাইন্ড একজন দয়ালু লোক, সুতরাং তিনি তাকে অবশ্যই বুঝিয়ে সুজিয়ে তাকে রাজি করাবেন যাতে তিনি ডানকানকে হত্যা করে রাজা হতে পারবেন। এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ম্যাকবেথ বাড়িতে আসে এবং লেডি ম্যাকবেথকে জানায় যে তাকে ক্রুয়েল হতে হবে, তাকে নিষ্ঠুর হতে হবে, তাকে সিদ্ধান্ত নিতে হবে রাজাকে হত্যা করার, যেখানে ম্যাকবেথ আসলে রাজাকে হত্যা করতে প্রথম দিকে চাচ্ছিল না, আবার আরেক দিকে ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষাও ছিল রাজা হওয়ার। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই ডানকানকে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ অভিবাদন জানাচ্ছে তাদের দুর্গে, এবং তার থাকার ব্যবস্থা করে দিল, এবং তারা পরিকল্পনা করলো কিভাবে রাজাকে হত্যা করতে হয়। এবং তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই ম্যাকবেথের একটা হ্যালুসিনেশন হচ্ছে, সে ড্রেগার দেখতে পাচ্ছে, যে ড্রেগার তাকে আহ্বান করছে, এবং শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক তারা দুজন মিলেই রাজাকে হত্যা করলো। হত্যা করে তারা তাদের এই রাজ হত্যার যে অপরাধ, সে অপরাধ প্রথমে দারোয়ানদের গাড়ে চাপানোর একটা ব্যবস্থা করলো, কিন্তু পরের দিন সকালে যখন ম্যাকডাফ, যিনি রাজার খুব অনুগত একজন অনুচর, তিনি আসলেন এবং তিনি আবিষ্কার করলেন রাজা মৃত। তখন ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজনে মিলেই ওই দারোয়ান যে দুজন ছিলেন, যাদেরকে তারা আগের রাতে খুব মদ্যপান করিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলেন, তাদের উপর রাজার হত্যার দায়ভার চাপিয়ে দিয়ে তাদের একদম শিরচ্ছেদ করে নিলেন। এবং পরবর্তীতে যখন রাজার দুই ছেলে তাদের জীবন রক্ষার জন্য একজন ইংল্যান্ড এবং আরেকজন আয়ারল্যান্ডে পালিয়ে গেল, তখন রাজার দুই ছেলের উপরেই রাজাকে হত্যা করে রাজা হওয়ার অভিসন্ধির দায়ভার চাপিয়ে দিলেন। কিন্তু পরবর্তীতে যখন ম্যাকবেথ তার রাজা হওয়ার পরে যে অনুষ্ঠানের আয়োজন করলেন অন্যান্য সভাসদদের জন্য, সেই সভাসদদের অনুষ্ঠানের দিনই ব্যাঙ্কো এবং তার ছেলেকে হত্যার জন্য গুপ্তচর পাঠালেন। সেই গুপ্তচর ব্যাঙ্কোকে হত্যা করলেও ব্যাঙ্কোর যে ছেলে রাজা
হবে বলে ভবিষ্যতে ম্যাকবেথ ভয় পাচ্ছে, সেই ফ্লিয়ান্স পালিয়ে গেল। কিন্তু এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে হচ্ছে ম্যাকবেথ হঠাৎ করে ব্যাংককে দেখতে পেল, অর্থাৎ ব্যাংকর যে গোস্ট আছে মানে ভূতকে সে দেখতে পেল, এবং দেখতে পাওয়ার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল, এবং ভয় পাওয়ার পরে তার এই হ্যালুসিনেশন যে হচ্ছে সেটা বুঝতে পারলো না। সে উল্টো সেই ভূতকে অর্থাৎ ব্যাংকর সেই গোস্টকে ভৎসনা করতে লাগলো, চলে যাওয়ার জন্য বলতে লাগলো যে তুমি মরে গেছো, তুমি এখানে কি করছো। তার এই অদ্ভুত যে আচরণ, সেই আচরণ দেখে কিন্তু ম্যাকডাফ ঠিকই বুঝেছিল যে আসলে রাজার মূল হত্যাকারী হচ্ছে ম্যাকবেথ। এবং পরে ম্যাকডাফ যেটা করলেন সেটা হচ্ছে তিনি ম্যালকমের সাথে দেখা করে তিনি সিদ্ধান্ত নিলেন যে ম্যাকবেথকে শাস্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। ম্যাকবেথ যখন এই ব্যাপারটা জানতে পারলো তখন সে ম্যাকডাফের যে রেখে যাওয়া তার স্ত্রী, পুত্র এবং তার পুরো পরিবারকে তিনি হত্যা করলো। ম্যাকডাফ যখন এই ব্যাপারটা জানতে পারলো তখন সে দৃঢ় প্রতিজ্ঞ হলো যে ম্যাকবেথকে সে উপযুক্ত শাস্তি দিবে। অন্যদিকে ব্যাপারটা নিয়ে ম্যাকবেথ নিজেও খুব বিচলিত হয়ে পড়লো যে যেহেতু হচ্ছে ম্যালকম এবং ম্যাকডাফ এবং অন্যরা সবাই মিলে হচ্ছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তখন সে ডাইনিদের শরণাপন্ন হলো এবং ডাইনিরা তাকে জানালো যে তাকে সেই হত্যা করবে যে মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি। এবং তখনই তারকে হত্যা করা হবে যখন দেখা যাবে যে স্কটল্যান্ডের উত্তর দিকে যে হচ্ছে বন রয়েছে, সে বন যখন হেঁটে আসবে তখন তো ম্যাকবেথ খুবই স্থির মনে বিশ্বাস করতে শুরু করলো যে এমন কেউ পৃথিবীতে নেই যে মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি, সুতরাং তাকে কেউ মারতে পারবে না। অপরদিকে বন কিভাবে হাঁটবে, অর্থাৎ বন যেহেতু হেঁটে নিকটে আসতে পারবে না, তাহলে সে মনে হয় অমর। আবার আরেকটা ব্যাপারও ঘটলো, যেহেতু রাজাকে হত্যার পরে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজনেরই খুব অপরাধ বোধ শুরু হলো এবং তারা দুজনেই হচ্ছে খুব ম্যাডনেসের মধ্য দিয়ে যাইতে শুরু করলো। এবং একটা সময় গিয়ে লেডি ম্যাকবেথ মারা গেল এবং ম্যাকবেথ খুব ভেঙে পড়লেন। আবার একই সময়ে ম্যাকডাফ এবং ম্যালকমের যে বাহিনী তারা যৌথভাবে স্কটল্যান্ড আক্রমণ করলো, অর্থাৎ ম্যাকবেথের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল সে যুদ্ধ শুরু হয়ে গেল। এবং ম্যাকবেথ যদিও সে খুব ভেঙে পড়েছিল, লেডি ম্যাকবেথের চলে যাওয়া তাকে খুব কষ্ট দিয়েছিল, খুব তাকে একাকী করে দিয়েছিল, তাও সে যুদ্ধে অংশগ্রহণ করলো এবং তার বিশ্বাস ছিল যে তাকে কেউ মারতে পারবে না। এবং সে একটা সময় দেখলো যে আসলেই যে বনের কথা বলা হয়েছিল সে বন কিন্তু এগিয়ে আসছে, অর্থাৎ ম্যাকডাফ এবং ম্যালকম তারা হচ্ছে তাদের যুদ্ধের একটা নীতি হিসাবে একটা কৌশল অবলম্বন করলো। তারা হচ্ছে বনের গাছপালা ভেঙে সেগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করলো, যা দেখে মনে হলো যে বন এগিয়ে আসছে। তারপরেও ম্যাকবেথের একটা আশা ছিল যে মানুষ তাকে হত্যা করতে পারবে না, কারণ এমন কোনো মানুষই নেই যিনি মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি। কিন্তু যখন ম্যাকবেথের সাথে ম্যাকডাফের একটা যুদ্ধ হচ্ছিল, অর্থাৎ সম্মুখ লড়াই হচ্ছিল, তখন সে জানতে পারলো আসলে ম্যাকডাফ তার জন্মই হয়েছিল অস্বাভাবিকভাবে, অর্থাৎ তার জন্মের সময় জটিলতার কারণে তার মায়ের মৃত্যু হয় এবং তাকে হচ্ছে সিজারিয়ান যে পদ্ধতি, অর্থাৎ মায়ের পেট কেটে তাকে বের করে নিয়ে আসা হয়, অর্থাৎ তার জন্ম স্বাভাবিক পর্যায়ে হয়নি। তখন ম্যাকবেথ পুরো ব্যাপারটা বুঝতে পারে এবং বুঝতে পারে যে তার সাথে কত পরিহাস হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত সে নিজেই মৃত্যুকে বরণ করে নিতে চায় এবং শেষ পর্যন্ত ম্যাকবেথের শিরচ্ছেদ করা হয় এবং ম্যাকবেথ মারা যায়। এভাবেই এই গল্পটার শেষ হয়, যার শেষে ম্যালকম রাজা হয়ে সিংহাসনে বসেন। যদিও ব্যাংকর বংশধর যে রাজা হবে এটা বলা হলেও ফ্লিয়ান্স কিন্তু রাজা হয় না। কিন্তু শেক্সপিয়ারের সময়ই আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে রাজা ষষ্ঠ জেমস যে রাজা হলেন তিনি কিন্তু বলা হয় যে সেই ব্যাংকরই কিন্তু ওই বংশধর, অর্থাৎ স্কটল্যান্ডের রাজার যে লিগেসি সেই ব্রিটিশ সিংহাসনে তার একটা প্রমাণ হিসাবে এই ব্যাপারটাকে হয়তো শেক্সপিয়ার উপস্থাপন করেছিলেন। ধন্যবাদ সবাইকে।